কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? সো পরিমিতির সর্বশেষ ক্লাস আজকে অনুশীলনের উপর। এরপরে যদি কোনো ক্লাস দেয় ওগুলো হবে সৃজনশীলের উপর। তো ধারাবাহিকভাবে আমরা 16.4-এর সর্বশেষ টপিকে চলে আসছি। টপিকটা হচ্ছে বেলুন বা সিলিন্ডার। সবাই তোমরা দেখছো, এই যে আমাদের যে মনে করো এই যে মার্কার পেন বা কলম, এটা একটা সিলিন্ডার। তোমার বাসায় ব্যবহার করো যে পাইপ, এটা একটা সিলিন্ডার। সর্বোপরি বাঁশ তো ছিল সবাই, তাই না? বাঁশও কিন্তু একটা সিলিন্ডার, যদিও এটা আগাগোড়া সমান শেপ না। সো এই মোটামুটি একটা সিলিন্ডার। যেহেতু জেনারেল ম্যাথে আছে, সো বুঝতেই পারতেছো, সূত্রগুলোও সহজ হবে, ফিল করাও সহজ হবে, ম্যাথও খুব কম, মাত্র 4টা 5টা ম্যাথ আছে, কিন্তু ম্যাথগুলো আসে পরীক্ষায়। সো আমরা একটা সিলিন্ডার দেখি অ্যাকচুয়ালি সিলিন্ডার কিভাবে একটা সিলিন্ডার বানানো যায়। তো সর্বপ্রথম তুমি একটা আয়তক্ষেত্র নাও। এই ধরো একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের যে কোনো একটা বাহুকে ফিক্সড রাখো। এই আয়তক্ষেত্রের এই বাহুটাকে যদি ফিক্সড রাখতে পারো, এরপর এই আয়তক্ষেত্রটাকে ফোল্ডিং করবা, মানে ভাঁজ করবা। ভাঁজ করে দিলে সেটা গোল হয়ে এরকম একটা সিলিন্ডারের শেপ হবে। সো যে বাহুটাকে ফিক্সড রাখলা তো সে তো ফিক্সডই থাকলো, আর যেই বাহুটাকে এইভাবে ঘোরাবা সেই বাহুটাকে বলা হবে সৃজক। সেই বাহুটাকে কি বলা হবে? সৃজক। যে সিলিন্ডার সৃষ্টি করে তাকে বলা হয় সৃজক। খুব সহজ একটা উদাহরণ দেওয়া যায়, একটা পেজ দিয়ে একটা উদাহরণ দেওয়া যায়। মনে করো এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, এই বাহুটাকে স্থির রাখছো, এরপর এটাকে এই যে এইভাবে ঘুরাই দিছো। ঘুরাই দিলে দেখো এই যে গোল আকার একটা শেপ পাইছো, এই হয়ে গেছে সিলিন্ডার। তাহলে সিলিন্ডারের উপরই পৃষ্ঠ কিন্তু বৃত্তাকার, এবং এটাকে যত ছোট ছোট করে কাটতে থাকবো আমি একটা করে বৃত্ত পাইতে থাকবো। তাহলে দেখো, এই রেখাটাকে ফিক্সড রাখছি, এই সাইডকে ঘুরাইছি, যাকে ঘুরাইছি সে হয়ে গেছে সৃজক। তুমি এই সাইডকে ফিক্সড রাখা এই দিকেও ঘুরাইতে পারো, তাহলে এই যে এই ধরনের একটা সিলিন্ডার পাবো। সেই ক্ষেত্রে সিলিন্ডারটা লম্বা হবে। এই মনে করো যে একটা সিলিন্ডার। তো তোমরা যার যার কাছে খাতা কলম আছে সবাই হাতে নিয়ে সুন্দর করে একটা সিলিন্ডার বানাইতে থাকো। বানাইতে বানাইতে চলো এখন আমরা একটু সূত্রগুলা দেখি সিলিন্ডারের। এখানে দুইটা মাত্র অজানা রাশি থাকবে সিলিন্ডারের ক্ষেত্রে। একটা হচ্ছে এই যে দেখো সিলিন্ডারের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আর, কারণ তুমি দেখছো এটাকে গোল করলে একটা ব্যাসার্ধ পাবো। আরেকটা হচ্ছে এই যে উচ্চতা, এই উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এইচ। আর এবং এইচ এর মান যদি তুমি বের করতে পারো তাহলে আর কোনো প্রবলেমই নাই। প্রশ্নের মধ্যে আর এবং এইচ দেওয়া থাকবে, তোমার শুধু সূত্র মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, তাইলে তুমি ম্যাথ করে ফেলতে পারবা। অথবা আর এবং এইচ এর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে, আরেকটা দেওয়া থাকবে না, সেটার মান বের করতে বলবে। এই তো অ্যান্সার। এখন সিলিন্ডারের কি কি হতে পারে, এখান থেকে 4টা সূত্র মনে রাখতে হবে। দেখো, এই যে এই পৃষ্ঠটাকে বাঁকা করছি না, তো এই পৃষ্ঠটাই তো বৃত্তের পরিধি হয়ে গেছে 2πr। আর এই যে এইটাকেই তো আমরা উচ্চতা বলতেছি। দেখো, যাকে ফিক্সড রেখে আমি আয়তক্ষেত্রটাকে ঘুরাইছি, তাহলে এই যে যে আয়তের দৈর্ঘ্য, এই আয়তের দৈর্ঘ্য হয়ে গেছে সিলিন্ডারের পরিধি। আয়তের দৈর্ঘ্য হয়ে গেছে সিলিন্ডারের পরিধি, আর আয়তের যে প্রস্থ, এই প্রস্থটা হয়ে গেছে সিলিন্ডারের উচ্চতা। আবার যদি সিলিন্ডারটাকে তুমি যদি এইভাবে রাখো, এইভাবে রাখলে তাইলে এই যে এইটা, এই ধরনের একটা আয়তক্ষেত্র তৈরি হবে। আমি যদি তাড়াতাড়ি করে একটু করার চেষ্টা করি, এইভাবে রাখলে এই ধরনের একটা আয়তক্ষেত্র তৈরি হবে। এই আয়তটাকে যদি এই যে এইভাবে ঘোরান দাও, এইভাবে ঘোরালে তুমি আরেকটা সিলিন্ডার পাচ্ছ না, লম্বা একটা সিলিন্ডার পাচ্ছ। তখন এই যে এটা হয়ে যাবে পরিধি 2πr, কারণ এই অংশটাই এই যে ঘুরে একটা বৃত্তের পরিধি হয়। দেখো, এই অংশটাই ঘুরে যেহেতু সিলিন্ডার হয়, সুতরাং এটাই হয় হচ্ছে বৃত্তের পরিধি। এই দেখো গোলাকার ঘুরছে, এটাই হচ্ছে বৃত্তের পরিধি। আরে ভাই ঘুর, এত কাহিনী করছ কেন? এই দেখো বৃত্তের পরিধি। আর এই যে এটা উচ্চতা। সিম্পল হিসাব, তাই না? তাহলে এখান থেকে এখন সূত্র পড়বো আমরা কয়টা? সূত্র পড়বো 4টা। এক নাম্বার হচ্ছে, দেখো সিলিন্ডারের একটা বক্রতল আছে, বক্রপৃষ্ঠ। এই যে এই পৃষ্ঠটা হচ্ছে বক্রপৃষ্ঠ। এই পৃষ্ঠটার নাম কি? বক্রপৃষ্ঠ। বক্রপৃষ্ঠ। তাহলে এটা হচ্ছে সিলিন্ডারের বক্রপৃষ্ঠ। এখন এই যে উপরের যে অংশটা, এটা হচ্ছে সিলিন্ডারের ভূমি। সিলিন্ডারের ভূমি একটা বৃত্তাকার। সিলিন্ডারের ভূমি বৃত্তাকার, তাহলে ভূমির ক্ষেত্রফল যখন বের করব, 1 নম্বর সূত্র আমরা বের করি সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল। সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমি যেহেতু বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল πr²। এখানেও তার ব্যতিক্রম কিছুই হবে না, বর্গ একক। এটা হচ্ছে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল।
সিলিন্ডারের ভূমি বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এখানেও ক্ষেত্রফল পাই আর স্কয়ারই হবে, কোনো পরিবর্তন নাই। পরবর্তী সূত্রটা হচ্ছে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এই যে বাঁকা পৃষ্ঠটা, তাহলে 2 নাম্বার সূত্র হচ্ছে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। একটু আগে আমি আয়তকে দেখাইছি বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল কোনটা হবে, এই যে এইটা ফোল্ডিং হবে, ভাঁজ হবে, এইটা 2 পাই আর ইনটু এই যে এটা হচ্ছে এইচ হিসাবে থাকবে। তো দৈর্ঘ্য গুণন প্রস্থই তো আমরা জানি ক্ষেত্রফল, তাহলে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2 পাই আর ইনটু এইচ বর্গ একক, ক্ষেত্রফল হলেই বর্গ একক। এই হচ্ছে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আরেকটা সূত্র লাগে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠটা কেমন, উপরের পৃষ্ঠের একটা ক্ষেত্রফল আছে, নিচের পৃষ্ঠের একটা ক্ষেত্রফল আছে, আর বক্র পৃষ্ঠের একটা ক্ষেত্রফল আছে। এই তিনটা ক্ষেত্রফল যোগ করলেই হয়ে যাবে সমগ্র পৃষ্ঠ। এখানে মনে রাখবো পরীক্ষার মধ্যে অনেক সময় বলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল দ্বারাও কিন্তু সমগ্র পৃষ্ঠ বোঝায়, কথাটা মনে রাখো। তাহলে 3 নাম্বার এটাকে কি দ্বারা প্রকাশ করতে পারে, সমগ্র পৃষ্ঠ বলতে পারে, বা পৃষ্ঠতল বলতে পারে। সমগ্র পৃষ্ঠ বলে, পৃষ্ঠতল বলে, তারপরে হচ্ছে সম্পূর্ণ তল বলতে পারে। সো এই দুইটা মনে রাখলেই হবে, সমগ্র পৃষ্ঠ বা পৃষ্ঠতল এর ক্ষেত্রফল। সো এটা একটু ক্যালকুলেশন করে আমরা বের করি। পৃষ্ঠ কয়টা আছে আমরা দেখলাম, বৃত্তাকার পৃষ্ঠ, উপরের পৃষ্ঠ বৃত্তাকার, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। যেহেতু সিলিন্ডার দৈর্ঘ্য প্রস্থ সমান, এর দেখো না টিভিতে আরএফএল পিভিসি পাইপ আগাগোড়া সমান, তার মানে কি উপরের দিককার ক্ষেত্রফলও সমান, নিচের দিককার ভূমির ক্ষেত্রফলও সমান। তাহলে ভূমির ক্ষেত্রফল পাচ্ছি হচ্ছে আমরা দুইটা, একটা হচ্ছে উপরের ভূমির ক্ষেত্রফল আর একটা নিচের ভূমির ক্ষেত্রফল। আরেকটা মাত্র বের করে আসছো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। এই তিনটাকে যোগ করলেই আমি যেটা পাবো সেটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো একটু ক্যালকুলেশন করা যাক। একক, এখন আসো এটাকে যদি যোগ করো তাহলে দেখো কত হয়, 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ একক ইকুয়াল টু, এইখান থেকে দেখো তো কি কমন নেওয়া যায়, এইখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে একটা 2 কমন নেওয়া যায়, পাই কমন নেওয়া যায়, আর কমন নেওয়া যায়। তাহলে এইখান থেকে একটা আর থাকে, এখান থেকে একটা এইচ থাকে, আর প্লাস এইচ, আর প্লাস এইচ। অনেকে এইচ প্লাস আরও লিখতে পারে, এটা কোনো সমস্যা না, যোগ অবস্থায় আছে, ঠিক আছে। আর ব্যাসার্ধ এবং উচ্চতা এরা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এরা তো কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং এটা আগে পরে করলে কোনো সমস্যা নাই। বর্গ একক, অবশ্যই বর্গ একক, ক্ষেত্রফল কখনোই শুধু একক হয় না, বর্গ একক। তাহলে সিলিন্ডারের কয়টা সূত্র শিখলাম আমরা, 3টা সূত্র শিখলাম এখন পর্যন্ত। একটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ভূমি যেহেতু বৃত্তাকার তার ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আরেকটা হচ্ছে বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল, বাঁকা পৃষ্ঠ কি, আয়তকে বাঁকা করছি, সুতরাং আয়তটাই হচ্ছে পরিধি 2 পাই আর, আয়তটাই কি হচ্ছে পরিধিতে পরিণত হইতেছে, এবং আয়তের যে প্রস্থ সেটা উচ্চতায় পরিণত হইতেছে এইচ। তো ভূমি গুণন উচ্চতা, এটাই হচ্ছে বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে যতগুলো তল আছে, ভূমি 2টা এবং বাঁকা তল, এই 3টা তল যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এইবার আসো আয়তন, অর্থাৎ এই সিলিন্ডারটা টোটাল কতটুকু আয়তন দখল করবে। আয়তনের হিসাব তুমি জানো হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করলেই তো আয়তন পাবো। আয়তনের 3টা মাত্রা থাকতে হবে, ভূমির ক্ষেত্রে মাত্রা 2টা, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকলেই ভূমি হয়ে যাচ্ছে, কিন্তু যখনই কোনো ঘনবস্তুর আয়তন বের করব তখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই থাকতে হবে। সো আমরা দেখো 4 নাম্বার সর্বশেষ সূত্র, সেটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন সমান হচ্ছে পাই আর স্কয়ার, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু পাই আর স্কয়ার, ভূমির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা গুণ করে দাও তাইলেই তুমি পেয়ে যাবা হচ্ছে আয়তন। যখনই লিখবা আয়তন তখনই হয়ে যাবে ঘন একক, তখন আর বর্গ একক লিখলে হবে না। পাই আর স্কয়ার ইনটু এইচ, এই হচ্ছে সিলিন্ডারের আয়তন। তাহলে দেখো একটা সূত্র পাইছি, 2টা সূত্র পাইছি, 3টা, 4টা, এই 4টা সূত্রের মাধ্যমে ইনশাআল্লাহ সিলিন্ডারের যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ সলভ করা সম্ভব হবে। সো আমি আগেই বলছি, আবারও বললাম, এই দেখো এখানে এই আরেকটা কলম কই, এই দেখো এখানে অজানা রাশি আর, পায়ের মান তো তুমি জানো, এখানে অজানা রাশি আর এবং এইচ,
এখানে অজানা রাশি দেখো আর এবং এইচ, এখানেও অজানা রাশি আর এবং এইচ, অর্থাৎ যতগুলা সূত্র আমরা জানি প্রত্যেকটা সূত্রের মধ্যে শুধু আর এবং এইচ এর মানটাই নাই। আর এবং এইচ এর মান যদি দেওয়া থাকে সরাসরি সূত্র করে আমরা ম্যাথ করব, অথবা কোনো একটা ভাবে প্রশ্ন দেওয়া থাকবে আর এবং এইচ এর মান বের করতে বলবে, এই প্রশ্ন, আর কোনো প্রবলেম নাই। একটা দুটা ম্যাথ প্রবলেম দেখা যাক। দেখো ম্যাথ, ম্যাথ কত সহজ তুমি যদি সূত্রগুলো জাস্ট একটু মনে রাখতে পারো। হায়ার ম্যাথের ঘন জ্যামিতিতেও যাও, মেইন হচ্ছে তোমার সূত্রটা বুঝে মনে রাখা, বাকি ম্যাথ খুবই সিম্পল হয়। ঘন জ্যামিতির ম্যাথ সূত্র যারা পারে সবাই ম্যাথ পারে। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, তার মানে উচ্চতা দেওয়া আছে এইচ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে আসো আমরা যেটা যেটা দেওয়া আছে লিখে ফেলি। গিভেন এইচ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আমি বলছিলাম দুইটা তোমাকে খুঁজে বের করতে হবে, একটা এইচ এবং আরেকটা আর। ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, আর ইকুয়াল টু দেওয়া আছে 5 সেন্টিমিটার। তোমার কাছে দুইটা জিনিস অজানা ছিল, সেই দুইটা জিনিস তোমাকে দেয়া আছে। এখন তোমাকে দুনিয়ার যা বের করতে বলুক, সিলিন্ডারের ভিতরে যদি সেটা থাকে তাহলে তোমার কাছে কোনো ব্যাপার না। পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। এই পৃষ্ঠতল মানে তুমি কি জানো? পৃষ্ঠতল মানে কি? তুমি উপরের পৃষ্ঠ, নিচের পৃষ্ঠ না বক্র পৃষ্ঠ, কোনটা ধরবা? যখন শুধু পৃষ্ঠতল বলবে তখন তোমার সমগ্র পৃষ্ঠ ধরতে হবে। অতএব পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র তুমি মাত্র দেখে গেছো না? পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই আর ইনটু আর প্লাস এইচ বর্গ একক। এখন এই সূত্র পরীক্ষার হলে মনে নাই, কি করব? তাদের জন্য মেডিসিন হচ্ছে সিলিন্ডারটা চোখের মধ্যে ভাসানো, যে সিলিন্ডারের পৃষ্ঠ আছে তিনটা, একটা হচ্ছে বৃত্তাকার পৃষ্ঠ, আরেকটা হচ্ছে বক্র পৃষ্ঠ, নিচেরটাও বৃত্তাকার পৃষ্ঠ। বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, নিচেরটাও বৃত্তাকার পৃষ্ঠ, এই তিনটা যোগ করবা। একই তো, তো সূত্র মনে রাখতে হবে, আমরা তো এটা মাত্র আলোচনা করেই আসলাম। এইবার আসো, এবার শুধু তুমি মান বসাবা। দেখো ম্যাথ হয়ে একদম 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান 5 ইন্টু 5 প্লাস উচ্চতা কত দেওয়া আছে? 12 দেওয়া আছে, বর্গ সেন্টিমিটার, কারণ তোমার বাহুর দৈর্ঘ্য সব সেন্টিমিটারে দেওয়া আছে। এটা ক্যালকুলেটর চাপলে কত আসবে? এটা ক্যালকুলেটর চাপলে আসবে 534.07, 534.07 বর্গ সেমি। ক্যালকুলেটর তো তোমরা চাপতেই পারবা, তাই না? এবার আসো, কি বের করতে বলছে? আয়তন বের করতে বলছে। আয়তনের সূত্র তোমরা জানো না? আয়তন কি? ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, কারণ সিলিন্ডারের পৃষ্ঠতলা হচ্ছে বৃত্তাকার, ইনটু উচ্চতা, উচ্চতা হচ্ছে এইচ। পায়ের মান 3.1416 ইনটু 5 স্কয়ার ইনটু এইচ হচ্ছে 12 দেওয়া আছে। অবশ্যই ঘন একক। এই একক কথাটা যদি তুমি পরিমিতিতে না লেখো, ঘন সেমি, একক কথা যদি পরিমিতিতে না লেখো তাহলে কিন্তু 1 নাম্বার কাটারে বাবা। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে? আসবে 942.48, 942.48। একটু মিলাই দেখো তো, 942.48 ঘন সেন্টিমিটার। ক্যালকুলেটরে একটু চাপ দেয়া মিলাই দেখো, হ্যাঁ? তাহলে দেখো পরবর্তী ম্যাথ দেখা যাক। দেখো একটু আগেই আমি তোমাকে বলছি আর এবং এইচ দেওয়া থাকবে, তোমাকে বাকি মান বের করতে হবে, অথবা আয়তন, ক্ষেত্রফল এগুলা দেওয়া থাকবে, আর এবং এইচ বের করতে বলছে। এই ম্যাথটাও সেম। একটি বক্রতলের ক্ষেত্রফল বলছে এবং আয়তন বলে দেওয়া আছে, তোমাকে বের করতে হবে হচ্ছে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ। তার মানে সহজ কথায় এইচ এবং আর ইকুয়াল টু হোয়াট, এটাই হচ্ছে তোমার কোশ্চেন। এখন এখানে একটা বিষয় বুঝতে হবে, বক্রতলের ক্ষেত্রফল বলছে, পৃষ্ঠতল বলে নাই, সমগ্র তল বলে নাই। বক্রতল ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই আর এইচ। এইটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতল বললে হচ্ছে 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। শুধু বক্রতল বলছে, তার মানে 2 পাই আর এইচ। আয়তন বলছে, আয়তনের সূত্র তুমি কি জানো? আয়তনের সূত্র তুমি জানো কি? বলো। আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, অবশ্যই একক আছে, এটা হচ্ছে বর্গ একক। এখানে এককটা আমি যদি লিখতে মিস্টেকও করি, তোমরা কিন্তু লিখতে ভুল করবা না, কারণ হচ্ছে কি একক না দিলে 1 নাম্বার কাটবে, বারবার বলতেছে। আচ্ছা,
এখন প্রশ্ন মতে কি আমি লিখতে পারি না বক্রতলের ক্ষেত্রফলের যেহেতু মান দেওয়া আছে, তাইলে প্রশ্ন মতে যদি আমি লিখি 2πr/h ইকুয়াল টু 100, এইটাকে যদি সমীকরণ 1 দেই তাহলে কেউ কি আমাকে মারবে? আর আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 150, তাহলেও তো মনে হয় দোষের কিছু না। এখন এই যে দুইটা সমীকরণ, দুইটা অজানা রাশি, একটা সমীকরণ থেকে দুইটা অজানা রাশি বের করা যায় না, এটা তোমরা জানো। দুইটা সমীকরণ দেয়া আছে, দুইটা অজানা রাশি আছে আর এবং এইচ, তাহলে মান তো খুব সহজেই বের করা যাবে। এখানে দেখো বিয়োগ করে কোনো লাভ নাই, এখানে ভাগ করলে, কারণ সবাই কোন অবস্থায় আছে, সুতরাং তুমি লেখা দাও কাকে কত দ্বারা ভাগ করবা। 2 নংকে ভাগ করে দাও 1 নং দ্বারা। 2 নং ভাগ 1 নং, কেন? আমি নিচে দেখতে পারতেছি আর স্কয়ার আছে। সো পাই আর স্কয়ার এইচ ডিভাইডেড বাই 2 পাই আর এইচ। ভাগ করার নিয়ম তুমি জানো, বাম সাইডের কে বাম সাইড দ্বারা ভাগ করতে হয়, সমীকরণের বাম সাইডকে বাম সাইড দ্বারা ভাগ করতে হয়, ডান সাইডকে ডান সাইড দ্বারা ভাগ করতে হয়। যদি ভাগ করো তাইলে দেখো তো কি কি কাটা যায়, কি কি কাটা যায়। এই পাই পাই কাটা যায়, এইচ এইচ কাটা যায়, আর আর কাটা গেলে উপরে আর থাকে একটা, নিচে থাকে শুধু 2 ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 100। এই 2 দ্বারা যদি 100 কে কাটো তাহলে হয় 50, 50 দ্বারা 150 কে কাটলে আর ইকুয়াল টু তুমি কত পাও? 3। দেখো ব্যাসার্ধ পাইছো, ব্যাসার্ধ যেহেতু পাইছো তাহলে এখন উচ্চতাও পেয়ে যাবা। এই যে পাশে চলে আসো, দেখো উচ্চতা বের করা কত সহজ। যে কোনো একটাই মান বসাই দাও না, 1 নং এ আর এর মান বসিয়ে, 1 নং এ আর এর মান বসিয়ে, তাহলে 2 ইনটু পায়ের মান 3.1416 ইনটু, আচ্ছা কেন এত কষ্ট করতেছি, একবারে করে দিব। 2 পাই আর এর মান হচ্ছে 3 ইনটু এইচ ইকুয়াল টু 100, এত বা আমার তো এইচ এর মান লাগবে, এইচ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 2 পাই ইনটু 3 ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 2 এর মান জানো, পায়ের মান তোমার সারা জীবন মুখস্থ, ইনটু 3 ইকুয়াল টু, এটাকে ভাগ করলে কত হয়? এটাকে ভাগ করলে কত হয়? 5.30 ভাগ করে নিও, 5.30 সেন্টিমিটার। বাস এখানেই শেষ। অতএব এত, এখানেও একক হবে সেন্টিমিটার। অ্যান্সার। বোঝানো গেল কি, দুইটা ক্ষেত্রফল দেওয়া আছে, প্রশ্ন মতে দুইটা সমীকরণ পাবো, দুইটা সমীকরণকে সমাধান করলে আর এবং এইচ এর মান পাবো। যারা পরিমিতির 16.4 করতেছে, এটা তো বইয়ের শেষের দিকের চ্যাপ্টার, একদম সর্বশেষ চ্যাপ্টার, এরপরে শুধু পরিসংখ্যান আছে, তারা তো এইগুলা জানো। পরবর্তী ম্যাথ দেখো, কোশ্চেন নাম্বার 16। একটি সমবৃত্ত ভৌমিক সিলিন্ডারের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার। এখানে একটু প্রবলেম আছে, ক্ষেত্রফল তো কিসের ক্ষেত্রফল? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল না সমগ্রতলের ক্ষেত্রফল? এটা 2021-22 যে বই, ওইটাতে কিন্তু শুধু ক্ষেত্রফলই ছিল, পরবর্তীতে এটা কারেকশন আসছে, এটা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে। এই ক্ষেত্রফলটা কিসের ক্ষেত্রফল? বক্রপৃষ্ঠের বা বক্রতলের। বক্রতলের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 30 সেন্টিমিটার। সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে। সমগ্রতল বা পৃষ্ঠতল একই কথা। সমগ্রতল, এই যে সমগ্রতল যেই কথা, পৃষ্ঠতল একই কথা। সমগ্রতল মানে কি, সবগুলা তলের ক্ষেত্রফল চাইছে, তাহলে এইখানে যেই তলটা দেওয়া আছে এটা বক্রতল। তুমি তো আবার ভাবতে পারতো যে এটা হচ্ছে ভূমির তল, ওইটা শুধু ভূমির ক্ষেত্রফল বলতো, ভূমির তল বলতো না। তাহলে যেহেতু সিলিন্ডারের শুধু ক্ষেত্রফল বলছে, এটা বক্রতল, এটা নতুন বইয়ে কারেকশন আসছে। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং আরেকটা বিষয় কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এইচ দেওয়া আছে, তোমার কাছে বের করতে বলছে কি এর সমগ্রতলের ক্ষেত্রফল। তো সিলিন্ডারের তুমি যাই করো, তোমার দুইটা জিনিস লাগবে, আর এবং এইচ। তোমাকে এখানে এইচ দেওয়া আছে, এখানে এইচ ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো তো, 30 সেন্টিমিটার দেওয়া আছে। ব্যাসার্ধ তো দেওয়া নাই, তো ধরি ব্যাসার্ধ সমান সমান আর সেমি, এটা একটু ধইরা নিলাম। এখন দেখো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ ইকুয়াল টু 4400। এটা প্রশ্ন মতে লিখতে পারো তুমি, এটা লিখতে পারো প্রশ্ন মতে। এটা কি লিখতে পারো? প্রশ্ন মতে বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4400।
এইখান থেকে দেখো তো তুমি আর এর মান বের করতে পারো কিনা। আর ইকুয়াল টু 4400 বা 4400 ডিভাইডেড বাই 2 পাই এইচ, মান বসাও 4400 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416 ইন্টু এইচ এর মান কত দেওয়া আছে, 30 সেন্টিমিটার দেওয়া আছে, ইকুয়াল টু এটাকে ক্যালকুলেশন করলে আর এর একটা মান পাবা, এটাকে ক্যালকুলেশন করলে আর এর একটা মান পাবা 23.343, 23.343, এটা হচ্ছে আর এর মান। এটাকে তুমি ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসাইলে এই মানটা পেয়ে যাবা। কথা বোঝানো গেল? তাহলে তুমি যেহেতু আর এর মান বের করতে পারছো, এখন তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। অতএব সমগ্র তল বা পৃষ্ঠতল যেটাই বলো একই কথা, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, কি হবে, বর্গ একক। 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান তুমি মাত্র বের করে গেছো 23.343 ইন্টু 23.343 প্লাস উচ্চতা কত পাইছো, 30 পাইছো, ঘন বর্গ সেমি, ইকুয়াল টু সম্পূর্ণটা আবার তুমি ক্যালকুলেটরে বসাইবা, সম্পূর্ণটা আবার ক্যালকুলেটরে বসাইলে পাইবা 7823, 7823.7 বর্গ সেমি। ক্যালকুলেটরে আমি বসাইলাম না, এটা তোমরা একটু করে দেখবা। আমার কাজ থিওরি বসায়া ম্যাথ নিয়ে আসা, তোমার কাজ ক্যালকুলেটরের মেশিনটা চাপা। লাস্ট একটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সিলিন্ডারের বাহিরের মানে একটা সিলিন্ডারকে গলাবা, গলি একটা গোলক বানাবা, সেই গোলকের আয়তন চাইছে অথবা নিরেট সিলিন্ডারের আয়তন। দেখো এই চ্যাপ্টারের বোর্ডে আসা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটা, সুতরাং এই কোশ্চেনটার মধ্যে তোমরা এইভাবে লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এইখানে যা আছে ততটুকু বুঝবো, এরপর আমি একটা সম্পূরক কোশ্চেন বুঝাবো এর সাথে। প্রথমত দেখো কোশ্চেনে কি বলছে, একটি লোহার পাইপের ভিতরে এবং বাইরের ব্যাস দেয়া আছে। রিমেম্বার ব্যাস, এই জায়গাটাতে তোমরা অনেকেই ভুল করো, তোমরা ব্যাসার্ধ ধরে ম্যাথ করে ফেলো, এটা ব্যাস, তোমাকে পয়রা বুঝতে হবে তোমাকে ব্যাস বলছে না ব্যাসার্ধ বলছে। যদি ব্যাস বলে তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধ বের করে নিতে হবে। ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, ভালো কথা। পাইপের উচ্চতাও দেওয়া আছে 5 মিটার। আরেকটা বিষয়, এখানে একক হচ্ছে সেন্টিমিটার, কিন্তু এখানে একক কিন্তু মিটারে দেওয়া আছে, সো এককগুলোকে সেম বানাইতে হবে। হয় মিটারকে সেন্টিমিটার করো অথবা সেন্টিমিটারকে মিটার করো, কোনো সমস্যা নাই, কিন্তু একক সেম হতে হবে। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে গ্রাম এককে। পাইপে লোহার ওজন নির্ণয় করতে বলছে। আমি পাশে একটা চিত্র আঁকছি, এই চিত্রটায় তুমি যদি একটু চিন্তা করো, দেখো উপরের দিকের যে ব্যাস, এটাকে আমি ভিতরের ব্যাস চিন্তা করলাম, সো ভিতরের ব্যাসটাকে তুমি ধরতে পারো R1, ভিতরের ব্যাসার্ধকে তুমি ধরতে পারো R1। এখন ভিতরের ব্যাস যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, 12 এর অর্ধেক 6 সেন্টিমিটার। এইটাকে আমি বলতে পারি পাইপের ভিতরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আর এই যে নিচে নিচে আমি হচ্ছে বাহিরের ব্যাসার্ধ দেখাইছি, আমি বাহিরের ব্যাসার্ধ উপরেও দেখাইতে পারতাম, কিন্তু একই জায়গায় দুইটা ব্যাসার্ধ দেখাইলে তুমি বুঝতে পারবা না। তাহলে এই যে যে নিচের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে তুমি যদি R2 চিন্তা করো, বাহিরের ব্যাস যদি 14 সেন্টিমিটার হয়, 14 এর অর্ধেক 7 সেন্টিমিটার, কি 7 সেমি বাহিরের ব্যাসার্ধকে আমি বলতে পারি। এটা তুমি একটু ম্যাথের মধ্যে করবা, যে দেওয়া আছে ভিতরের ব্যাস সমান 12 সেন্টিমিটার, অতএব ভিতরের ব্যাসার্ধ R1 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। বাহিরের ব্যাস সমান 14 সেন্টিমিটার, অতএব বাহিরের ব্যাসার্ধ R2 সমান 14 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 7 সেন্টিমিটার। আমি চিত্রের মধ্যে দেখাই দিলাম। আরেকটা বিষয় কি দেওয়া আছে, এই যে যে উচ্চতাটা দেওয়া আছে, এই উচ্চতা h, এই উচ্চতা h ইকুয়াল টু দেখো তো তোমাকে কত দেওয়া আছে, 5 মিটার দেওয়া আছে কিনা। এখন আসো, উপরের দুইটা যেহেতু সেন্টিমিটারে আছে, সো একটা মিটারকে সেন্টিমিটার বানাইলে আমার জন্য সহজ। 5 মিটারকে যদি সেন্টিমিটারে নাও, 500 সেন্টিমিটার হবে কিনা। কি লায়া হাকায়া ডাকাত মারিলে, মারিলে দেশে শান্তি।
তাহলে দেখো তো, মারিলে দেশে শান্তি, মারিলের জন্য এক, দেশে শান্তি, দুইটা শূন্য, তার মানে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 100। তাহলে 5 × 100 সমান সমান 500 সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে। আশা করি মোটামুটি সবকিছুই পাইছো। এখন তোমার কাছে চাইছে লোহার আয়তন। তোমরা আমার সাথে একটু খেয়াল করো, একটু খেয়াল করলেই বুঝতে পারবা। এই যে এইটাই তো পাইপের ব্যাসার্ধটা, তাই না? সরি, ব্যাসার্ধ না, এই যে এই পুরুত্বটা। তার মানে ভিতরের আয়তন এবং বাহিরের আয়তন বের করব। বাহিরের আয়তন থেকে যদি ভিতরের এই যে ফাঁকা অংশের আয়তন বাদ দিয়ে দেই, তাইলেই তো আমি শুধুমাত্র লোহার আয়তন পাইতেছি। আয়তন থেকে ওজনে নেওয়ার সম্পর্ক তারাই দিছে। তারা যদি এই কথাটা না বলতো তাইলে তুমি কিন্তু ওজন বের করতে পারতা না। লোহার আয়তন আমি বের করতে পারবো। আমি সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে, বাহিরের ভিতরের ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, তার মানে আমি আর পাইছি এবং এইচ পাইছি। আমার তো দরকার ছিল আর এবং এইচ। এইচ কিন্তু ভিতরের জন্য যা, বাহিরের জন্য তাই, উচ্চতা সেম। আর এবং এইচ পাইছি, আমি আয়তন বের করতে পারি। ওজন যদি তারা কোনো হিন্টস না দেয়, তুমি কিন্তু ওজন বের করতে পারো না। এখানে সরাসরি বলছে 1 গ্রাম লোহার ওজন 7.2 গ্রাম। এটা বাতাসের সাথেও কম্পেয়ার করে বলতে পারতো। কথা কি বোঝানো গেল? তাইলে চলো, এই যে যে শুধুমাত্র লোহা, এই লোহার আয়তন আমি একটু সরাসরি বের করি। তোমরা একটু রং ঢং যা করার কইরো। লোহার আয়তন সমান সমান বাহিরের আয়তন, বাহিরের আয়তন, এইখান থেকে আমি বাদ দিতে চাচ্ছি ভিতরের আয়তন। তাইলে কি আমি লোহার আয়তনটা পেয়ে যাচ্ছি। এই কথাটা বাংলায় তোমরা লিখবা না। তোমরা কিভাবে লিখবা আমি বলি। ওই যে ফার্স্টে বললাম ব্যাসার্ধটা বের করে নিবা, এরপরে বলবো অতএব ভিতরের আয়তন সমান এত, সরাসরি আয়তন বের হবে। বাহিরের আয়তন সমান এত, এই দুইটা থেকে বিয়োগ করলে তুমি শুধু লোহার আয়তন পাবা। আমি সরাসরি করে ফেলবো। বাহিরের আয়তন, আয়তনের সূত্র কি? পাই আর 2 স্কয়ার এইচ মাইনাস পাই আর 1 স্কয়ার এইচ। কারণ ভিতরের ব্যাসার্ধকে আর1 ধরছি, বাহিরের ব্যাসার্ধকে আর2 ধরছি। কথা কি ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো, পাই দুইটার ক্ষেত্রেই সেম, এইচ দুইটার ক্ষেত্রেই সেম, কমন নেওয়া যায়, আর2 স্কয়ার মাইনাস আর1 স্কয়ার ইকুয়াল টু মান বসানো যাক। পায়ের মান 3.1416 ইনটু উচ্চতা পাইছি হচ্ছে 500 ইনটু আর2, আর2 হচ্ছে 7 স্কয়ার, 7 7 49 মাইনাস 6 স্কয়ার, 6 6 36। অনেকে এই 7 থেকে 6 বাদ দাও, 1 স্কয়ার। 1 স্কয়ার কখনো হয়? আগে বর্গের কাজ করে নিতে হবে না? ইকুয়াল টু, এইটাকে যদি ক্যালকুলেশন করো, আমি ক্যালকুলেশনটা দেখা বলি, হ্যাঁ। এইটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে লোহার আয়তন পাবা 20,420, 20,420 দশমিক সামথিং, 20,420.4 ঘন সেন্টিমিটার, 20,420.4 ঘন সেন্টিমিটার। এই দেখো, এই পর্যন্ত আমার কাজ শেষ। এই পর্যন্ত 10.4 এ আমি জাস্ট থিওরি পড়লাম, আয়তন বের করা শিখলাম। এখন আয়তন থেকে ওজন বের করার জন্য এই হিন্টসটা দেওয়া থাকতে হবে। 1 ঘন সেন্টিমিটার লোহার আয়তন, এই যে যে আমি পাইছি এটা কিন্তু ঘন সেন্টিমিটারে পাইছি। আরেকটু কথাটা খেয়াল করো, যদি তুমি ব্যাসার্ধ গুলাকে যদি মিটারে নিয়ে নিতা, উচ্চতা তো মিটারেই দেওয়া ছিল, তাইলে কিন্তু এইখানে আয়তন মিটারে বের হইতো। আমার এখানে কম্পেয়ার করছে ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 হইতো, তাহলে 1 ঘন মিটারের ওজন কিন্তু 7.2 হবে না। কথা বুঝছো? এখানে বলছে 1 ঘন সেন্টিমিটার, এই জন্য আমরা আগে থেকেই ব্যাসার্ধ গুলোকে সেন্টিমিটারে দেওয়া আছে, উচ্চতাকে আগেই সেন্টিমিটারে নিয়ে নিব। তাহলে আমাদের আয়তন সরাসরি সেন্টিমিটারে বের হবে। কথা কি বোঝানো গেল? এখন আসো ঐকিক নিয়ম। তাহলে কি দেওয়া আছে? 1 ঘন সেমি লোহার ওজন, 1 ঘন সেমি লোহার ওজন সমান সমান 7.2 গ্রাম এককে আছে। দেখো, অতএব আমার টোটাল লোহার আয়তন কত? 20,420.4 ঘন সেন্টিমিটার। লোহার ওজন হবে 7.2 ইন্টু 20,420.4 গ্রাম। এই গ্রাম থেকে আমি কিন্তু চাইলেই, গ্রাম থেকে ক্যালকুলেটর কই, একটা ম্যাথ একটু ক্যালকুলেটর চাপ দেয়, পরে আবার বলবো একটাও ক্যালকুলেটর করলাম না। গ্রাম থেকে আমি কিন্তু চাইলেই এটাকে কিসে নিয়ে নিতে পারবো? কেজিতে নিতে পারবো। তাহলে দেখো, 7.2 ইন্টু 20,420.4
ইকুয়াল টু পাইছি কত 147, কত পাইলাম 147,02688 গ্রাম। অ্যান্সারকে ভাগ করে দাও 1000 দ্বারা, ভাগ হচ্ছে 1000 ইকুয়াল টু 147 কেজি। 147.02 কেজি ভাগ করার সাথে সাথে ইউনিট হয়ে যাবে কেজি। মিললো কিনা একটু দেখে নেই। হ্যাঁ, 147.02 কেজি। এটা পাইলাম কি লোহার ওজন, বুঝছো, কেজিতে বের করছি। এখন একটা সম্পূরক কোশ্চেন করাবো। হ্যাঁ, দেখা যায় পুরাটা। সো সম্পূরক কোশ্চেনটা করার আগে আবার একটু রিমাইন্ডার দেই একটু। তাহলে কি দেওয়া ছিল, লোহার ভিতরের এবং বাইরের ব্যাস দেওয়া ছিল, আমি ব্যাসার্ধ বের করে নিছি। তাহলে ভিতরের আয়তন আছে, বাহিরের আয়তন আছে, বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমি যা পাবো সেটা হচ্ছে শুধুমাত্র যে লোহা, মাঝখানে যে পুরুত্বের লোহা, শুধুমাত্র এই লোহার আয়তন পাবো, বাস। এই আয়তন থেকে ওজনে নেওয়ার মতো কন্ডিশন তারাই দিয়ে দিবে, যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন আমি পাইছি 20,420 ঘন সেন্টিমিটার। সো 1 ঘন সেন্টিমিটার ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে আমার যতটা আয়তন আছে তার ওজন হবে 7.2 গুণন 20,420 ঘন সেন্টিমিটার। যেটা পাইছি সেটাই হচ্ছে লোহার আয়তন। গ্রাম এককে ছিল, আমি কেজি এককে নিয়ে নিছি, কাজ শেষ। এই হচ্ছে লোহার আয়তন। এখন সম্পূরক কোশ্চেনটা হচ্ছে, এটা পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে এই পর্যন্ত ঠিকই থাকবে। এই যে যে গোলক, এটাতে একটা ফাঁপা গোলক, ভিতরে ফাঁকা, এই গোলকটাকে আমি গলাবো, গলায়া একটা নিরেট গোলক তৈরি করব। নিরেট গোলক বুঝো, মানে এই যে এই সরি গোলক না, আমি বারবার কেন গোলক বলতেছি, সিলিন্ডার। নিরেট সিলিন্ডার তৈরি করব, তার মানে ভিতরে একদম পুরাটা এরকম পরিপূর্ণ থাকবে। এই নিরেট সিলিন্ডারের ব্যাসার্ধ আমার দেওয়া থাকবে, যে নিরেট সিলিন্ডারের ব্যাসার্ধ হতে পারে সেটা 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, যে কোনো কিছু হতে পারে। ব্যাসার্ধ যেটাই দেওয়া থাকুক, উচ্চতা কত হবে, সো আমি ব্যাসার্ধ ধরে নেই 5 সেন্টিমিটার, যে এই গোলকটাকে আমি গলাবো, গলিয়ে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক তৈরি করব। সেই নিরেট গোলকের উচ্চতা কত, তাহলে সেখানে কিন্তু আমার এই অংশটুকু লাগবে, লোহার আয়তন লাগবে। তো কোশ্চেনটা আমি কোথায় লিখবো, কোশ্চেনটা আমি এইখানে অ্যাড করি। আচ্ছা, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক, সরি নিরেট সিলিন্ডার, আমি বারবার গোলক বলতেছি, দুঃখিত, নিরেট সিলিন্ডার তৈরি করলে তার উচ্চতা কত হবে। এই কোশ্চেনটা লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমি নতুন যে সিলিন্ডারটা বানাতে চাচ্ছি, এই সিলিন্ডারটা হবে নিরেট, ভিতরে কোনো ফাঁকা থাকবে না। তার ব্যাসার্ধ দেওয়া আছে, এটা 5 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, হোয়াট এভার, তারা বলে দিবে, যাই হোক। তোমাকে উচ্চতা বের করতে বলছে। তাইলে দেখো, তুমি শুধুমাত্র লোহার আয়তন জানো না, যে কতটুকু লোহা তোমার কাছে আছে। তাইলে প্রশ্ন মতে, প্রশ্ন মতে লোহার আয়তন, আমি একটু ডিটেলসে লিখি, তোমরা কিন্তু আয়তনের জায়গায় সরাসরি সূত্র লিখবা। আয়তন ইকুয়াল টু হচ্ছে 20,420.4, এটা হচ্ছে লোহার আয়তন। এখন আয়তনের সূত্র তুমি কি জানো, পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 20,420.4। এখন দেখো এইখানে আর এর মান তোমার দেওয়া আছে, তুমি ব্যাসার্ধ রাখতে চাচ্ছ 5, এইচ বের করতে হবে, তাহলে সরাসরি এইচ বের করা যায়। এইচ ইকুয়াল টু 20,420.4 ডিভাইডেড বাই পায়ের মান 3.1416 ইনটু আর হচ্ছে তুমি 5 রাখতে চাচ্ছ, দ্যাট মিন্স 5 স্কয়ার। নিচে দেখা যায় কিনা একটু চেক করে নিই। হ্যাঁ, এই লাইনটা দেখা যায়, পরের লাইন থেকে আর দেখা যাবে না। সো ক্যালকুলেশন করে আমি সরাসরি এই সাইডে বসাইতেছি এইচ এর মান, অতএব এইচ ইকুয়াল টু, তো ক্যালকুলেশনটা কেমন হবে, ক্যালকুলেশনটা হবে 20,420, 20,420
এই 4 শূন্য 20 দিচ্ছি কেন? 20 4 20, 20 4 20, 20,420। দেখছো কি ভুলটা করছি? 20,420.4, 20,420.4, 20,420.4। আচ্ছা, এবার এটাকে একটু তুলি। 20,420, 20,420.4, একে তুমি ভাগ করবা হচ্ছে 3.1416, এবং একই সাথে ভাগ করবা হচ্ছে 5 5 25 দ্বারা। ভাগ করলে পাবা 260। তাহলে এইটা পাইছো 260। এখন আসো, যেহেতু আয়তন ঘন সেন্টিমিটারে আছে, তাহলে উচ্চতাও সেন্টিমিটারেই বের হবে। অর্থাৎ আমাদের যে ফাঁপা গোলকটা ছিল, ফাঁপা সিলিন্ডারটা ছিল, এই সিলিন্ডারের লোহা যতটুকু ছিল সবটুকু লোহাকে যদি আমি গলিয়ে যদি একটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোল সিলিন্ডার তৈরি করি, সেই সিলিন্ডারের উচ্চতা হবে 260 সেন্টিমিটার। কথা কি বোঝানো গেল? এই কোশ্চেন প্রচুর আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করে রাখো ইনশাল্লাহ। সো ফাইনালি তোমাদের পরিমিতি বইয়ের ম্যাথ গুলা শেষ হইলো। এর পরবর্তীতে পরিমিতির উপরে কোনো ক্লাস যদি আসে, কারেন্ট চলে গেল, ক্লাসটাও শেষ হয়ে গেল। যাই হোক, আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।